দুটো অংশ, একটা জি। হচ্ছে যে সম্ভব কিনা আর যেতে চায় কিনা। পৃথিবীতে তো আসলে অসম্ভব বলে কোনো কিছু নাই, অসম্ভব বলে আমরা কোনো জি। কিছু ছেড়েও দিতে পারি না। এখানে যে কূটনৈতিক বিষয়টা হচ্ছে, আলোচনার মাধ্যমে হ্যাঁ, সবকিছুই করা যেখানে সম্ভব। বিষয়তে আপনি ডাইনামিক্সটা হলো এরকম যে প্রথমে আপনি দেখেন চীন বরাবরই তাদের সেন্ট্রাল যে গভর্নমেন্টে ছিল তাদেরকে তারা সাপোর্ট করেছে, এবং সেই চীনের যে সরকারটা ছিল, সামরিক জান্তারা ছিল চীন সমর্থিত, তাদের বিরুদ্ধে কিন্তু এই যে আরাকান আর্মি, এবং ওখানে ৭২টা আছে এখন বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দল, আরসা আছে, কে এ আছে, অনেক, কারণ ওখানে চীন সীমান্ত আছে, থাইল্যান্ড সীমান্ত আছে, ভারত সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, এই অনেকগুলো সীমান্ত নিয়ে হলো এই মায়ানমার, এবং তার অনেকগুলো গোষ্ঠী আছে। প্রত্যেকটা গোষ্ঠীর টার্গেট ছিল কিন্তু জান্তারা, এবং জান্তারা সমর্থন পুষ্ট ছিল চায়নার। হঠাৎ করে আপনি যদি দেখেন যে আরাকান আর্মি কি ম্যাজিকটা পেলো যে তারা একটার পর একটা, যেটা আপনি বললেন যে বর্ডার আউটপোস্ট দখল করেছে, মংরু শহর দখল করেছে এবং করেছে, হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক? ম্যাজিক তো কিছুই না, তাদের অত্যাধুনিক অস্ত্র এসছে তাদের হাতে, কমিউনিকেশন ডিভাইস এসছে তাদের কাছে, তারা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো পেয়েছে, লজিস্টিক পেয়েছে, এগুলো পেয়ে তারা নিজেদের শক্তি বৃদ্ধি করে সেকেন্ড ফেজ যেটা অল আউট অফেন্সিভ, ওখানে চলে গেছে। এখন আপনি ব্যাকে আসেন, চায়না যখন ইয়েকে সমর্থন করছে সেন্ট্রালকে, তখন এদেরকে সমর্থনটা দিল কে? এখানে দুটা স্কুল অফ থটস। একটা বলছে যে চায়না নিজেই করেছে ওদেরকে সমর্থন, কেন? সেন্ট্রাল ওয়াজ ট্রাইং টু টিল্ট টুয়ার্ডস আমেরিকা অলসো, এবং ভারত এবং আমেরিকার সাথে একটা সামঞ্জস্য করে তারা যখন বুঝতে পারছিল যে এখানে একটা বড় যুদ্ধ হতে পারে, যেখানে হয় চীনের পক্ষে যেতে হবে, নাহলে আমেরিকার পক্ষে যেতে হবে, ইন বিটুইন থাকা যাবে না, তখন মায়ানমার একটু সিদ্ধান্ত নিল আমেরিকার সাথে একটু সুসম্পর্ক রাখি। তখন কি করলো চায়না? একটা স্কুল অফ থট এভাবে বলছে যে তারা চায়নাকে চায়না সেন্ট্রালকে বুঝাই দিল যে তুমি যদি ওইদিকে একটু টিল্ট করো, তাহলে আমি তোমার এই আরাকান আর্মি যারা আছে এদেরকে যদি একটু ফুয়েল দেই, তাহলে তুমি আর টিকতে পারবে না। দিস ইজ ওয়ান স্কুল অফ থট। অ্যানাদার হলো জিত ইজ আমেরিকা, যারা এদেরকে আরাকান আর্মিকে সরাসরি সমর্থন দিয়ে করেছে। কারণ কি, চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে তার একটা পার্ট হলো যে মালাক্কা প্রণালী যদি কোনো কারণে ব্লক করে দেয় আমেরিকা যুদ্ধ, চায়না ভার্সেস আমেরিকা যুদ্ধের সময়, তখন তারা তাদের এই এক্সপোর্ট ইম্পোর্ট ফুয়েলিং এগুলো কোথা থেকে করবে, বিশেষ করে এই বেল্টে। তারা যে জন্য পাকিস্তানের ওখানে পোর্ট করেছে, মায়ানমারে একটা করেছে, শ্রীলঙ্কায় করেছে। তো মায়ানমারের যে পোর্টটা সেটা আসছে এই রাখাইন যে অঞ্চলটা আছে তার সমর্থন ছাড়া এখানে যাবে না। কারণ হচ্ছে এখানে রাখাইন অঞ্চল দিয়ে তারা তাদের চায়নার যে ইস্টার্ন সাইডটা আছে সেখানে কমিউনিকেশন, এবং তাদের হিউজ ইনভেস্টমেন্ট এখানে, তাদের এই ফুয়েল লাইন আছে, করিডোর আছে, অনেক কিছু তারা করেছে। তো এটা সিকিউরিটির জন্য চায়না যে কোনো মূল্যে চায় যে তাদের পাপেট এখানে থাকুক, আমেরিকা না ঢুকুক, আর আমেরিকা চাচ্ছে এখানে একটা মরণ কামড় দিতে হবে। তো এখন দুটার ভূরাজনৈতিকভাবে এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ। শুধু এখন না, তো ব্যাক ইন 1824 এখানে অ্যাংলো বার্মিজ ওয়ার হয়েছিল 1824 সালে। এই জায়গাটা 1947-48-এ যে ডিমার্কেশন হয়েছে তখন এখানে একটা যুদ্ধ ভাব ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চায়নাতে ঢোকার জন্য জাপানিজরা এই রুটটাই ইউজ করেছিল, এই নাফ নদী দিয়ে। এই নাফরতি দিয়ে তারা যখন দেখেছে যে সমুদ্রের দিক দিয়ে সুবিধা করা যাবে না, তারা এখানে ল্যান্ড করে এখান থেকে সরাসরি চায়নার দিকে ঢুকে চলে গেছিল। তো এই ধরনের মানে ইতিহাসের প্রেক্ষাপটে বলা যায় এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলটা সব সময়ের জন্য যারা যুদ্ধবাজ তাদের একটা খুব পছন্দের জায়গা। এবং আমাদের আনফর্চুনেটলি আমরা এই জায়গাটার মধ্যে পড়েছি, একদিকে ভারত, একদিকে মায়ানমার, একদিকে আমরা, আবার এদিকে ভারতের পিছনে রাশিয়া, মায়ানমারের পিছনে হলো চীন, আবার মাঝখান দিয়ে আমেরিকার একটা বিরাট স্বার্থ আছে পুরো অঞ্চলকে নিয়ে। তো এই ভূরাজনৈতিক এই একটা যে এখানে কমপ্লেক্স আছে, এটার ভিতর থেকে বাংলাদেশকে যদি কিছু করতে হয় তাহলে আমাদের প্রথমত তো সেই মেধা সম্পন্ন সেই কূটনীতিকদের দরকার। স্যার যেটা বলছিলেন, এবং আপনারও প্রশ্ন ছিল আমরা কি আরাকানদের সাথে কথা বলবো কি না, প্রকাশ্যে মিডিয়ার সামনে সবাই বলবে যে না আমরা বলতে পারি না, জাতিসংঘের ম্যান্ডেট আছে যে আপনি কোনো সন্ত্রাসী বাহিনীর সাথে একটা বৈধ সরকার হিসেবে কথা বলতে পারেন না। আপনি আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্টে আপনার নামে মামলা করে দিবে যদি কোনো জায়গাতে কোথাও ক্লু পাওয়া যায় যে বাংলাদেশ সরকারের কোনো একটা প্রতিনিধি আরাকান আর্মির সাথে কথা বলেছে বা তাদের সাথে বৈঠক করেছে, তাদের সাথে কোনো সমঝোতা করেছে। এই আরাকান আর্মি অস্ত্র সুসজ্জিত নিশ্চয়ই এখন, যেহেতু তারা দখল করছে, অবশ্যই। তাহলে কি তারা বাংলাদেশ সীমান্তের জন্য হুমকি? বাংলাদেশ সীমান্তের জন্য অবশ্যই হুমকি, সেটা আরাকান আর্মি বলেই না, একটা যদি ছোট্ট বিচ্ছিন্নতাবাদী দলও হয়, আপনি যদি ধরেন আপনি আরাকান বাদ দেন, যে শেরপুর সীমান্তটার কথা যদি বলেন, সেখান দিয়েও তো অবৈধ অস্ত্র আসছে,
ধরা পড়েছেন অবৈধ অস্ত্রের স্টক ওখানে, শেরপুর থেকে ওখানে, এবং শুধু ছোটোখাটো যে অস্ত্র এখানে একদম আমাদের যেটা রকেট লঞ্চার বলি, যেগুলো দিয়ে আমরা একটা ব্যাংকের ভোল্ট ভেঙে ফেলতে পারবো, একটা স্ট্রং রুম ভাঙতে পারবো, দূরে থেকে একটা গাড়ি হিট করে পুরো গাড়ি উড়াই দিতে পারবো, সেগুলো তো শেরপুর সীমান্ত দিয়ে এসছে। যে কোনো সীমান্তে যে কোনো একটা উগ্রপন্থী, সেটা দেশ হওয়ার বা বাহিনী হওয়ার দরকার নেই, একটা ছোট গোষ্ঠী একটা হুমকি স্বরূপ। তো এটা হলো একটা বিষয়। তবে তার চেয়ে সবচেয়ে বড় বিষয় যে প্রসঙ্গটা আমি বলছিলাম, যে ওভারটলি আমরা আরাকান আর্মির সাথে কিছু করতে পারবো না, বাট আমাদের ইন্টেলিজেন্সে আমরা যারা সেনাবাহিনীতে চাকরি করেছি আমরা জানি সেনাবাহিনীতে এবং যে বিশেষ করে ডিজিএফআই এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের বিশাল একটা ফান্ড থাকে, সেটার নাম হলো সিক্রেট সার্ভিস ফান্ড, যেটা অন্য অডিট হয় না। আপনি এই টাকাটা কোথায় খরচ করবেন সেটার জন্য আপনি কাউকে জবাবদিহি করতে হবে না। এই টাকা দিয়ে বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগের প্রক্রিয়াটা চালিয়ে যেতে হয়, যে তোমরা কেন করছো, আমরা কি কিছু করতে পারি কিনা, তোমরা কি চিন্তা ভাবনা, আচ্ছা ঠিক আছে এতটুকু পর্যন্ত এসছো, লেটাস্ট থিং, এই টাইম বার্গেন করা। তো সেটার জন্য আপনার ওই যেটা বললাম যে মেধা দরকার, ইন্টেলিজেন্সের সেই নেটওয়ার্কটা দরকার। এখন আপনি বিগত 16 বছরে ইন্টেলিজেন্সকে লাগিয়ে রেখেছেন যে ওকে ধরো, ওকে গুম করো, ওকে ভেঙে দাও, ওকে গুড়ায় দাও, ওকে বের করে দাও। এগুলো তো ইন্টেলিজেন্সের কাজ হলেও যে ন্যাশনাল আর্মি কাজ করবে, ওই জন্য বলে যে সব কাজে যদি সেনাবাহিনীকে পাঠানো হয় তাহলে যুদ্ধের সময় দেখা যায় বলবে কি তুমি ফাইজলামি পেয়েছো যে সব কাজে আমি আর্মি পাঠাবো।